আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব আহমেদ রাসেল। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই ছাত্র জনতার আন্দোলনের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছর পূর্তিতে আমাদের প্রত্যাশা নিউজে আজকে উপস্থিত রয়েছে জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শাহজাদপুরের সন্তান প্রকৌশলী আব্দুল আল মামুন সুজন। তিনি শাহজাদপুরের কৈজুরি ইউনিয়নের সন্তান। সুজন, আপনাকে স্বাগত আমাদের প্রত্যাশা নিউজে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে এই গত জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবে আমরা অনেক আমাদের ভাইকে হারিয়েছি, অনেক জুলাই যোদ্ধাকে হারিয়েছি, অনেক শিশুদেরকে হারিয়েছি। তো রক্ত ঝরা সে জুলাইয়ের দিনগুলোর আজকে আমরা স্মৃতিচারণ করব। আমরা সুজনের মুখ থেকে শুনব সেই দিনগুলো কেমন ছিল। তো সুজন, আমরা তো প্রত্যেকেই জানি যে সর্বস্তরের ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবে আমাদের গত বছরে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে সরকারের পদত্যাগ বা স্বৈরাচারী সরকারের উৎখাতের 1 দফা আন্দোলন বাস্তবায়ন হয়েছে। তো সেই আন্দোলনে আপনি কিভাবে অংশগ্রহণ করলেন? কোন চিন্তা চেতনা থেকে আপনি অংশগ্রহণ করলেন? বৈষম্য বিরোধী আন্দোলন, ঠিক বৈষম্য থেকে বৈষম্য উৎখাত করার জন্য যে আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, সেটা একটা নির্দলীয় ব্যানার থেকে, আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একেবারেই নির্দলীয় ছিল এবং তাদের নেতৃত্বে যখন এই আন্দোলনটার একটা বড় পরিসরে প্রকাশ ঘটল, তখন রাজনৈতিক অঙ্গন থেকে সব দলের একটা স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। অনেক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারা জেলে আটক, তখন অনেকেই নানাভাবে নির্যাতিত, বাক স্বাধীনতা নাই, দীর্ঘ 16টা বছর এখানে অতিবাহিত হতে চলছে আর কি। ঠিক এই মুহূর্তে একটা বৈষম্যের বিরুদ্ধে হুঙ্কার উঠলো একটা জাতীয় পর্যায় থেকে, একটা জাতির মেরুদণ্ড যাদেরকে বলবো, জাতীয় স্টুডেন্ট, যারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, আমিও ড্যাফোডিলের স্টুডেন্ট। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আপনার নেত্রী, আপনার জাতীয় মাফিয়া আপা যাকে বলা যায়, শেখ হাসিনা, উনি বেফাস কিছু মন্তব্য করে বসলেন জাতীয়ভাবে, মানে সবাইকে এক ঢালাওভাবে রাজাকার, বিভিন্ন হুমকি ধামকি উনি এরকম যখন করতে শুরু করলো, তখন এইটা আসলে মানুষের, প্রত্যেকটা মানুষ আসলে বুঝে ফেললো যে এ কত বড় একটা ডাইনি প্রকৃতির, যার হৃদয় মন আসলে কোন ক্যাটাগরির। সব দলই, বিএনপি সহ, জামাত সহ, আরও যে ছোট ছোট দল আছে, সব দলই নির্দেশনা দিল যে তোমরা যার যার জায়গা থেকে এটাকে সফল করার চেষ্টা করো। তারেক রহমান উনি লন্ডন থেকে নির্দেশনা দিলেন এ বিষয়ে। পয়েন্ট আকারে আমরা বিভিন্ন টাকার বিভিন্ন ইয়াকে একটা পয়েন্ট আকারে ভাগ করে নিলাম। 2রা আগস্টে যখন আওয়ামী লীগ দেখলো যে এদের পরিকল্পনা আমরা পরাজিত হতে যাচ্ছি, আসলে ওই যে স্টুডেন্ট শুধু এবং সংখ্যায় একটু কমই ছিল, 400-500 বেশি হবে না, তো আমরা ছিলাম। ওই দিন ব্যাপকভাবে আমাদের বোনরা বিশেষ করে লাঞ্ছিত হয় ছাত্রলীগের ওদের মাধ্যমে। মানুষ যখন ভুল করে, চারদিক থেকে ভুল করতে থাকে, আর পতন যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওর আর ভালো করার সুযোগ থাকে না। মানুষ যখন দেখলো যে এটা আমার জাতীয় সম্পদ, কিন্তু জাতিরই যখন ধ্বংস হয়ে যাচ্ছে এই সরকারের মাধ্যমে, জাতীয় সম্পদ তো সেখানে তুচ্ছ, যেখানে মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, আপনার 16টা বছর মানুষ নির্যাতিত। এই বিপ্লবের অংশ হিসেবে তারা জাতীয় সম্পদ তৎকালীন সময়ে মানে তাৎক্ষণিকভাবে একটু তুচ্ছ করলো, মানে জীবনের চেয়ে তো আর মানুষের জীবনের চেয়ে বড় না। যার একে চারদিক থেকে এই অবৈধ সরকারকে চাপে রাখার জন্য আমাদের অনেকেই তখন এই মেট্রো রেলে হয় আর কি, বিভিন্নভাবে আক্রমণ হয়, এটা আমভাবে হয় আর কি, কোনো ইয়াভাবে না। তখন কি করলো দেখলেন, আপনারা দেখেছেন, এত বড় খারাপ এই ডাইনি মহিলা, উনি করলেন কি, এখানে এসে মায়াকানা কাটলেন মেট্রো রেলের জন্য। কিন্তু ততদিনে কিন্তু অনেক মানুষ প্রাণ হারাইছে অলরেডি। একটা ফ্যামিলির প্রতি তো সমবেদনা নাই, একটা স্টুডেন্টের জন্য মায়া কান্না নাই, বা কোনো একটা সুন্দর একটা ডিসিশনে আসবে তা না করে পাল্টা হুমকি তো দিলই। একটা সম্পদের জন্য সম্পদের জন্য সে কান্না করলো। তার যে দেশের মানব সম্পদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, তার দিকে তোর কোনো ভ্রুক্ষেপ নেই।
এর মধ্যে আবার স্টুডেন্ট মারা গেছে, আপনারা জানেন। অভিভাবকের বিন্দুর মহল থেকে তখন নেমে আসা শুরু করলো স্টুডেন্টদের সাথে। আপনার সন্তান ওখানে গেছে রে ভাই, আপনার সন্তান যেখানে গেছে, সন্তানের সাথে তখন তার পিতা মাতা অভিভাবক যারা যেমন আছে তারা রাস্তায় নেমে পড়ছে। ওই এই আন্দোলনের শুরুর দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আবু সাঈদ বা মুগ্ধ যেভাবে মৃত্যুবরণ করেছে, আপনাদের আন্দোলনের গতি প্রকৃতি কি মানে তাদের মৃত্যুকে ঘিরেই কি আরও বিস্ফোরিত হয়েছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই, এটাই বলা উচিত। মানে যখন আবু সাঈদের মতো একজন ভাই, তাকে কিভাবে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হচ্ছে একটা আওয়ামী অস্ত্রধারী বাহিনীর দ্বারা, নিরস্ত্র একজন মানুষকে, একটা স্টুডেন্ট, জাতির মেরুদণ্ড, তাকে যখন আপনি নিরস্ত্র অবস্থায় প্রকাশ্যে গুলি করে মারছেন, সেটা যখন জনসম্মুখে ব্যাপকভাবে ভাইরাল হলো, মানুষ যখন দেখলো, কোনো বাবা সেদিন ঠিক থাকতে পারেনি ভাই, কোনো ভাই সেদিন ঠিক থাকতে পারেনি, কোনো স্টুডেন্ট সেদিন ঠিক থাকতে পারেনি, সবাই বিস্ফোরিত হয়েছে এবং সকলের হৃদয়ে রক্তকরণ হয়েছে। মুগ্ধ ভাই যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, আপনি দেখেছেন একটা পানির কি দৃশ্য, কি হৃদয় বিদারক দৃশ্য, এটা মেনে নেওয়ার মতো না ভাই। ওরা উত্তরাতে, আপনাকে একটু অ্যাড করতে চাই এখানে, উত্তরাতে একটা বিএনবিসির ওইখান থেকে শুরু করে এদিক এই আপনার ওই জায়গাটুকুতেও কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে। ওখানকার স্টুডেন্ট ম্যাসাকারভাবে মারা গেছে। আপনার কয়জনের লাশের খবর কয়টা রাখেন জানেন না। জাতীয়ভাবেও সম্পূর্ণ আমি মনে করি না যে প্রকাশ হয়েছে। মৃত্যুর পর মৃত্যু, লাশের সারি আর লাশের সারি। আমরা পল্টন মোড়ে আন্দোলনের মুখে পড়ে যাই এবং চতুর্মুখী পুলিশ গুলি ছুটতেছে দুই দিক থেকে, মিডিলে আমরা পড়ে গেছি। আমি তাৎক্ষণিক তড়িঘড়ি করে বাইকটা রেখে আন্দোলনে যোগ দেই এবং দীর্ঘ 25 মিনিট আন্দোলন চলা শেষে ওখানে কয়েকজন ডেড হয়। আমার সামনের একজনের মাথায় গুলি লাগে এবং ওখানে স্পট ডেড হয়ে যায়, ঘিলু ছিটকে পড়ে। আমরা তখন আরও বেগবান হওয়ার চেষ্টা করলে অতর্কিতভাবে একটা গলি দিয়ে পুলিশ যখন ঢুকে গুলি করতে শুরু করে, আমরা আশ্রয় হিসেবে একটা বেসমেন্ট, একটা আপনার মার্কেটের বেসমেন্টে ঢুকে পড়ি। তখন ওই ছাত্রদলের ইমনকে, ছোটো ভাইকে ঢুকতে দিচ্ছে না দারোয়ান, সবাই আতঙ্কিত। ওরা আমি হাত জোর করে রিকোয়েস্ট করি যে ভাই মেরে ফেলবে ছেলেটাকে, জীবনের চেয়ে কি বড়, আপনি ছেড়ে দেন। পরে আমরা দুইজন ওখানে, আমি নামাজে দাঁড়ায় যাই, কারণ মৃত্যু তো অবধারিত, আপনারা জানেন। তখন পুলিশ দেখা মাত্র গুলি করে মেরে ফেলতেছে ইচ্ছাকৃতভাবে। যেহেতু আপনি সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সদস্য ছিলেন এবং শাহজাদপুর উপজেলা যুব দলের 7 নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন, কোন কমান্ডটি বেশি অনুসরণ করেছিলেন, আপনাদের দলীয় কমান্ড নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? দলীয় কমান্ড সব দলেরই ছিল, সেটা প্রকাশ্য নয়। কারণ আপনারা জানেন এটা একটা দলীয়, যদি ট্যাগ দিতে পারতো সরকার ওই মুহূর্তে, সেটাকে আরও কঠিনভাবে দমন করা হতো। চেষ্টা করেছিল সরকার, চেষ্টা তো করছেই এবং জানতেও পেরেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো এত সুকৌশল নিয়েছিল যার কারণে এটা প্রকাশ্যে কমান্ড এটা বলার সুযোগ নাই। কিন্তু বাস্তবিক অর্থে এটা একটা গণবিস্ফোরণ হলে আর কোনো কমান্ডের প্রয়োজন পড়ে না, ওটা দেওয়াই ছিল। আপনারা আমরা সব দল থেকেই বলা ছিল যে যার যার মতো স্বতঃস্ফূর্তভাবে এটাকে সফল করতে হবে। পরবর্তী দিনগুলোতে স্পেসিফিকভাবে আর বলার প্রয়োজন পড়ে নাই। যখন আপনার সন্তান হারা হয়ে যাচ্ছে, লাশের সারি আপনি দেখতেছেন নিজের চোখে, মানুষ মারা যাচ্ছে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বাবা নাই, রিক্সা চালক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে এক মেসাকার অবস্থা, সেখানে তো আর গণবিস্ফোরণ হলে আর কোনো একক রাজনৈতিক দলে এটা দেওয়া উচিত না আমি বলে মনে করি। প্রতিদিন শত শত প্রাণ ঝরছিল রাজপথে, তো আপনার পরিবার থেকে আপনার বাবা মা স্বজনেরা আপনাকে কি আন্দোলনে যেতে বাধা দিয়েছে নাকি উৎসাহ দিয়েছেন? প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান নিরাপদে থাকুক, কিন্তু প্রেক্ষাপট এমনভাবে মোড় নিয়েছিল সেদিন আপনারা দেখবেন যে মা নেমে এসেছিল সন্তানের সাহস জোগাতে। আমরা দেখেছি অনেক ভিডিও ফুটেজ। বাবা বলেছে যে বাবা আমিও তোমার সাথে আছি, তুমি বীরের মতো এগিয়ে যাও। ঠিক সেই অনুপ্রেরণা নিয়ে সন্তানরা যেমন নেমেছিল, শিক্ষকের অনুপ্রেরণা নিয়ে যেমন ছাত্ররা নেমেছিল, ভাই ভাইয়ের অনুপ্রেরণা, এখানে কেউ বাধা দেয় নাই। কারণ জীবনটা তখন হয়ে গেছিল একটা অধিকার, জীবনটা হয়ে গেছে যুদ্ধ। এই যুদ্ধটা ছিল সত্যের এবং সত্যকে জয়ী করার যুদ্ধ। আমরা এমনও ফুটেজ দেখেছি যে 10 বছরের শিশু রাজপথে নেমে এসেছে তার বাবার হাত ধরে।
তার বাবাকে প্রশ্ন করা হলো যে আপনার শিশুকে নিয়ে এসেছেন, তখন তার বাবা উত্তর দিলেন যে আমার সন্তান আন্দোলনে আসতে চেয়েছিল, তো সন্তানকে তো আর একা ছাড়তে পারি না, তাই সে তার সন্তানকে সাথে নিয়ে এসেছে। আমরা এরকম হাজার হাজার শত শত প্রতিবাদী কণ্ঠ দেখেছি, যোদ্ধা দেখেছি, আমরা এমন নির্মম হত্যাযজ্ঞও দেখেছি যে ইতিহাসে খুবই বিরল। 5 তারিখের ঘটনাটা জানতে হবে, ওই দিনও কিন্তু ডেড হয়েছে। অবশ্যই বিজয়ের দিন শেখ হাসিনা পালায়ে গেছে জানার পরে ওই দিনও ডেড হয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, মিরপুরে আমরা 5 আগস্ট যখন শাহবাগকে সেন্ট্রালি ঘোষণার মধ্যে দিয়ে ওখানে একটা সেন্টার করা হলো, আন্দোলনের সেন্টার, এবং সারা দেশব্যাপী যখন ওইখানে আসবে মানুষজন, তার অংশ হিসেবে আমরা মিরপুর থেকে একটা জমায়েত হওয়ার চেষ্টা করি ঠিক 11টার দিকে। সুরক্ষিতভাবে আর্মি তাদের গাড়ি 3 দিক থেকে এসে হুট করে নেবে এলোপাথারি বাড়ি শুরু করলে আমরা ছত্রভঙ্গে, 5 তারিখের ঘটনা সকাল, আচ্ছা, ওখানে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। ছত্রভঙ্গ হওয়ার পরে আল্লাহর রহমতের বৃষ্টি নেমে আসে। তখন আর্মিরা বাধ্য হয়ে মেট্রো রেলের পিছনে যাতে ইয়ার নিচে দাঁড়ায় যাতে না ভেজে, বৃষ্টিতে না ভেজে। আমরাও বিভিন্ন দোকানপাঠে আশ্রয় নেই। ঠিক 5 মিনিট পরে বৃষ্টিটা থেমে যায়। তখন আবার আমরা হাঁকডাক ছেড়ে যখন নেমে পড়লাম, ফুটপাতের পাথর, ফুটপাতের গাড়িগুলা সব দিয়ে রাস্তা আমরা ব্লকেট করলাম যাতে ওনারা গাড়ি নিয়ে এসে পিছন থেকে বা ইয়া থেকে আক্রমণ করতে না পারে। একটা বলয় তৈরি করলাম বাধার মুখে, যারা হেঁটে আসতে হয় আমরা ওনাদের গতিবিধি লক্ষ্য করতে পারি। ঠিক ততক্ষণে 12টা পার হয়ে যাচ্ছে। তখন মানুষ প্রায় 400, 450 এরকম। 12:30টার মধ্যে মানুষ প্রায় 800-900 এরকম হয়েছে। তখন আর কেউ মানলাম না। আমরা যখন রওনা দিচ্ছি, একটা কাঠুরে তার কাঠের দোকান খুলে দিয়েছে যে আপনার বাটাম টাটাম লাঠি সোটা যা লাগে না। ঢাকা শহরের যত বিল্ডিং সব থেকে মায়েরা তাকিয়ে আছে, একটু রুটি, একটু পানি, সবাই উদ্বিগ্ন, সবাই উপর থেকে দিচ্ছে, হাত এইভাবে তুলে মোনাজাত। আমার হাত পা কাঁপতেছে, গায়ের লোম দাঁড়ায় গেছে। অনেক মায়েরা সেদিন কান্না করছে উপর থেকে, জানেন ওটা তো যুদ্ধক্ষেত্র শাহবাগ, কী হবে কেউ জানে না। আগারগা পাস করছে, ওখানে আর্মিরা ঠেকিয়ে দিল, বললো যে আপনারা যেতে পারবেন না। 5 মিনিট তর্কাতর্কির পরে ছেড়ে দিল। তখন গায়ের মধ্যে এমন একটা শক্তি ঝাঁকি দিছে যে আমরা বিজয় সরণি পাস করতেছি, আমাদের মিছিলের পিছন সাইড হলো সেই কাজীপাড়া 10 নম্বর কাছে। তখন আত্মবিশ্বাস এতটা বেড়ে গেল যে আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না, সবাই সম্পৃক্ত হয়েছে, হয়ে গেছে। মানে অলিগলি থেকে সবাই, মানে সুযোগে ছিল সবাই অ্যাড হয়ে গেছে বিজয়ের আনন্দে। তখন আমরা শাহবাগে যখন যাই, তখন ওইখানে সব লাঠিসোটা আর্মিরা বললেন যে আপনাদের জন্য গ্রিন সিগন্যাল, ভালো সংবাদ আসতেছে, দয়া করে আপনারা লাঠিসোটা কেউ নিয়ে না, এখানে জমা রাখেন। একটু পরে একটা হেলিকপ্টার উড়ে গেল এবং খবর হলো যে শেখ হাসিনা পালায় গেছে। আমরা সবাই উদ্বিগ্ন, দিলাম দৌড় ইয়ার দিকে, সংসদ ভবনের দিকে। সংসদ ভবনের দিকে যায় দেখি যে নাহিদ ভাই, সার্জিস, ওনারা একটা রিক্সায় গায়ে পতাকা নিয়ে দাঁড়ায় আছে। তো এভাবে বিজয়টা আসলে আসলো আমাদের। আসলে সেই মুহূর্তটি ছিল বাংলাদেশের জনগণের জন্য কাঙ্ক্ষিত একটি মুহূর্ত, কারণ দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতনের মুহূর্ত ছিল। একটি টকশো বা আলোচনা অনুষ্ঠানে বলে শেষ করা সম্ভব না। অনেক স্মৃতি রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, যেই স্মৃতিগুলো, যেই ইতিহাসগুলো আমরা মাঝে মধ্যেই স্মরণ করব, আলোচনা করব। আমি আমাদের আজকের অতিথির কাছে শেষ প্রশ্ন করব যে এই জুলাই আন্দোলনে আপনারা যে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছেন, পরবর্তীতে ডাক্তার ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, এই বিগত 1 বছরে আপনাদের মানে আকাঙ্ক্ষা এবং প্রাপ্তি কতটুকু? একটা গণ বিপ্লবের পরে আকাঙ্ক্ষাটা বেশি থাকে, এবং যেখানে এই সদ্য রক্ত দেওয়া হয়েছে, প্রাণ দেওয়া হয়েছে, নতুন বাংলাদেশে তৈরির একটা সোপান তৈরি করা হয়েছে, ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়ে আমার মনে হয় না বাংলার জনগণ দেখতে পাচ্ছে প্রত্যাশা অনুযায়ী, যে মানে এটা দৃশ্যমান এখনো হয়নি। আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল, এটা স্টেবিলিটি হয়তো হালকা হচ্ছে, বা ইউনূস সাহেবের মতো একজন
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, উনি এসেছেন, অর্থনীতিতে ভালো বোঝেন, করতেছেন। কিন্তু আমাদের প্রত্যাশা তো শুধু অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনার শক্তিশালী করা না, আমাদের প্রত্যাশা সুশাসন, আমাদের প্রত্যাশা মৌলিক অধিকার, আমাদের প্রত্যাশা মানুষের জানমালের নিরাপত্তা, আমাদের প্রত্যাশা একটা সুখী সমাজ ব্যবস্থা, সুখী রাষ্ট্র ব্যবস্থা, সেখানে জীবনের নিরাপত্তা থাকবে, যে জীবনের খাদ্য অবস্থার উন্নয়ন হবে, একক ব্যক্তি আঙ্গুর ফুলে কলা গাছ হবে না, আপনার সেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই যার যার অধিকার নিয়ে বাঁচবে। এই জন্যই তো যুদ্ধ, এই জন্যই তো জীবন দেওয়া। অবশ্যই সেই প্রত্যাশা থেকে আমরা কতটুকু পেলাম। সকলকে ধন্যবাদ। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং ভাইদেরকে সালাম জানাচ্ছি, দেশের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের আমাদের অতিথি জুলাই বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা জনাব প্রকৌশলী আব্দুল্লাল মামুন সুজনকে। প্রিয় দর্শক, আসলে জুলাই এমন একটি জায়গা যেই স্মৃতিগুলো মানুষ স্মরণ করলে তার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যাবে। এরকম নৃশংসতা, বর্বরতা হয়তোবা স্বাধীন বাংলাদেশের মানুষ ইতিপূর্বে দেখেনি। ছাত্র জনতার আন্দোলনের সময় যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তো আমরা মাঝে মধ্যেই এইরকম সুজনদের মতো অতিথিদের আমরা আমাদের স্টুডিওতে নিয়ে আসব। জুলাই বিপ্লব বা তাদের সুখ দুঃখের কথা আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।